Dear students, welcome you once again to my online class. দেখো, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং এই ক্লাসটি হলো একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। এবং আজ আমরা এই ক্লাসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা এবছর আসতেই পারে। এবং সেই প্রশ্নটি হলো, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝো? আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দেখাও। তাহলে ক্লাসটি হলো রাষ্ট্রবিজ্ঞানের একাদশ শ্রেণীর জন্য, এবং যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমরা লিখব সেটি হলো, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝো এবং তার সপক্ষে ও বিপক্ষে যুক্তি দেখাও। দেখো, খুব ভালো করে আমাকে শুনতে হবে। প্রথমে বলি, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝায়। দেখো, এই সংজ্ঞাকে কেন্দ্র করে, মানে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সংজ্ঞাকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। তো তাদের অনুসরণ করে এ কথাই বলতে পারা যায় যে যখন কোনো জাতি নিজের ভবিষ্যৎ নিজেই নির্ধারণ করার জন্য নিজের রাষ্ট্র গঠন করতে চায় এবং সেই রাষ্ট্রের পরিচালনভার সম্পূর্ণরূপে নিজেদের ওপরে রাখতে চায়, তারা কারো অধীনতা স্বীকার করতে চায় না, তখনই তাকে আমরা বলবো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার। আমি আরেকবার বলি, যখন কোনো জাতি বা বৈদেশিক কোনো জাতির অধীনে না থেকে সম্পূর্ণরূপে নিজেদের শাসন ব্যবস্থা নিজেরাই পরিচালনা করতে চায়, নিজেদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রণ করতে চায়, তখনই তাদের সেই অধিকারকে আমরা বলবো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার। এবং লেনিন একথা স্বীকার করেছিলেন যে প্রত্যেকটি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার থাকা বাঞ্ছনীয়, এবং যদি থাকে তাহলে জাতির উন্নতির পথ প্রশস্ত হবেই হবে। তো এখন এই জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের মূল নীতি হলো এক জাতি এক রাষ্ট্র, অর্থাৎ একটাই মাত্র জাতি নিয়ে গঠিত হবে একটা রাষ্ট্র, তার মধ্যে আর অন্য কোনো জাতি থাকবে না। এটাই কিন্তু এর মূল নীতি। তাহলে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের মূল নীতি হলো এক জাতি এক রাষ্ট্র। তখন এই জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার থাকা উচিত কি না, এই প্রশ্নটাকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানীরা দুভাগে ভাগ হয়ে গিয়েছেন। একদল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দেখান, আর এক দল এর বিপক্ষে যুক্তি দেখান, এবং প্রত্যেকটি সম্প্রদায়ই তাদের মতবাদের বক্তব্যের পক্ষে যুক্তি রেখেছেন। অর্থাৎ যারা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকার করে নেন তারা তাদের পক্ষে যুক্তি দেখিয়েছেন, আর যারা এর বিরোধিতা করেন তারা এর বিপক্ষে যুক্তি দেখিয়েছেন। তো এসো আমরা প্রথমে সপক্ষে যুক্তি আলোচনা করি, অর্থাৎ যারা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকার করে নেন, যারা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে একান্তভাবেই বাঞ্ছনীয় বলে মনে করেন, তারা কি কি যুক্তি দেখিয়েছেন আমরা দেখে নিই। প্রথমত, যারা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা বলেন, তারা বলেন যে প্রত্যেকটা জাতির নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার একটা নৈতিক অধিকার আছে। হ্যাঁ, একটা জাতি তার নিজস্ব ভাগ্য নির্ধারণ করার তার নিজস্ব অধিকার আছে, নৈতিক অধিকার আছে, সুতরাং তাকে এই অধিকার দেওয়া বাঞ্ছনীয়। কথাটা বোঝার চেষ্টা করতো। তারা বলছেন যে প্রত্যেকটা জাতির নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার একটা নৈতিক অধিকার আছে, সুতরাং নৈতিক দিক দিয়ে এটাকে মেনে নেওয়া যায়, বা ন্যায়সঙ্গত দিক দিয়ে এটাকে মেনে নেওয়া যায়। দ্বিতীয়ত, যারা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে বলেন যে প্রত্যেকটা জাতির একটা নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব বলতে পারো তাদের আভ্যন্তরীণ ঐতিহ্য আছে, সুতরাং তাদের যদি আত্মনিয়ন্ত্রণের অধিকার দেয়া হয় তাহলে তারা সেই সংস্কৃতির যথাযথ বিকাশ ঘটাতে পারবে। কথাটা বোঝার চেষ্টা করো। তাহলে দুটো পয়েন্ট বললাম। এক নম্বর বললাম যে প্রত্যেকটা জাতির নিজের ভাগ্য নিজে নির্ধারণ করতে দেওয়া উচিত, এটা ন্যায়সঙ্গত অধিকার।
নম্বর আমরা বললাম যে প্রত্যেকটা জাতির একটা নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য বা সংস্কৃতি থাকে, ঐতিহ্য থাকে। সুতরাং জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার দিলে তারা সেই সংস্কৃতির বিকাশ ঘটাতে পারবে। তৃতীয়ত আমরা যারা এর পক্ষে যুক্তি দেখান, যারা আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দেখান, তারা বলেন যে যেহেতু একটা জাতি নিয়ে এই রাষ্ট্র গঠিত হবে, সুতরাং সেখানে কোনো ধরনের ঐক্য সংহতির সমস্যা থাকবে না। তারা সবাই ঐক্যবদ্ধভাবে বসবাস করবে। কথাটা বোঝার চেষ্টা করো, ঐক্যবদ্ধভাবে বসবাস করবে এবং দেশের উন্নতিও হবে। 4 নম্বর তারা বলছেন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে জাতি যদি আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করে নেওয়া হয়, তাহলে তারা তাদের নিজেদের শাসন ব্যবস্থা নিজেরাই পরিচালনা করতে পারবে, নিজেদের স্বার্থ নিজেরাই রক্ষা করতে পারবে। কোনো অসুবিধে কিন্তু তাদের ক্ষেত্রে হবে না, কোনো ধরনের সমস্যাও দেখা দেবে না, কারো শাসন তাদের মেনে নিতে হবে না, নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারবে। পঞ্চমত, যারা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যুক্তি দেখান, তারা আরও বলেন যে একটা জাতিকে যদি আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়া হয়, এবং বিশ্বে যদি এই রকম প্রত্যেকটা জাতিকেই নিজ নিজ আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা জাতি সম্পন্ন রাষ্ট্র তারা সব দিক দিয়ে বিকশিত হবে, যার ফলে সামগ্রিকভাবে বিশ্ব সভ্যতার উন্নতি ঘটবে। তাহলে এই সমস্ত যুক্তিগুলো দেখান যারা আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দেখান। এবার যারা আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তি দেখান, তাদের আমরা যুক্তিগুলো দেখি। তারা প্রথমেই বলেন যে যদি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা জাতি, সে ছোট বড় যাই হোক না কেন, তারা নিজের রাষ্ট্র গঠন করতে চাইবে। যদি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা ছোট বড় জাতি সকলেই তারা নিজেদের জন্য আলাদা আলাদা পৃথক রাষ্ট্র গঠন করতে চাইবে। তাহলে এই অবস্থার সৃষ্টি হলে একটা রাষ্ট্র ভেঙে চুরমার হয়ে যাবে। কথাটা বোঝার চেষ্টা করো, মনে করো এক দেশে একাধিক জাতি বাস করে এবং তাদের যদি প্রত্যেককেই রাষ্ট্র গঠনের অধিকার দেওয়া হয়, তাহলে সেই রাষ্ট্র ভেঙে চুরমার হয়ে যাবে। দ্বিতীয়ত তারা বলছেন যে এর ফলে, এই জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের ফলে, যদি মনে করো ছোট কোনো একটা জাতি সে রাষ্ট্র গঠন করার দাবি জানায়, হয়তো সে রাষ্ট্র গঠন করলো, কিন্তু সে একাকী বেশি দিন থাকতে পারবে না, তাকে বড় কোনো রাষ্ট্রের তাবেদার হয়ে যেতে হবে, বড় কোনো রাষ্ট্র তাকে গিলে নেবে, বা বড় কোনো রাষ্ট্রের অধীনে তাকে চলে যেতে হবে। আমার কথা বোঝার চেষ্টা করো, যে যারা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে বলছেন, তারা প্রথমেই যুক্তি দেখাচ্ছেন একই রাষ্ট্রে যদি একাধিক জাতি থাকে আর সেখানে যদি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করা হয়, তাহলে ওই সব একাধিক জাতি তারা নিজের ভাগ্য নির্ধারণের জন্য আলাদা আলাদা রাষ্ট্র গঠন করতে চাইবে। তার মানে একটা রাষ্ট্র ভেঙে চুরমার হয়ে যাবে। দ্বিতীয়ত তারা বলছেন যে ছোট জাতি যদি মনে করো এই নীতি অনুযায়ী রাষ্ট্র গঠন করলো, কিন্তু একটা দুর্বল জাতির পক্ষে রাষ্ট্র চালানো তো সম্ভব হবে না। ফলে কি হবে, বড় জাতি সম্পন্ন রাষ্ট্র তাকে গ্রাস করে নেবে। তৃতীয়ত তারা বলছেন যে এরকম যদি ছোট জাতি বা দুর্বল জাতি কোনো রাষ্ট্র গঠন করে, তাদের দেখা যাবে যে সমস্ত দিক দিয়ে কিন্তু স্বয়ংভরতা নেই। কারো খাদ্য আছে তো শিল্পের ব্যবস্থা নেই, শিল্প আছে তো তার এডুকেশনের ব্যবস্থা নেই, বিভিন্ন সমস্যা দেখা দেবে। তখন তার জন্য তাকে বড় রাষ্ট্রের অধীনত হয়ে যেতে হবে। তাদের সমস্ত সম্পদ তারা ওই ছোট রাষ্ট্রের মধ্যে পাবে না। 4 নম্বর তারা বলছেন যে যদি এই ধরনের অধিকারকে স্বীকার করে নেওয়া হয়, মানে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকার করে নেওয়া হয়, তাহলে দেখা যাবে দিনের পর দিন এই ধরনের আকাঙ্ক্ষা বাড়তেই থাকবে। প্রত্যেকটা জাতি তস্য ছোট জাতিগুলো সে আলাদা হয়ে যেতে চাইবে। তার ফলে এমন একটা অবস্থা আসবে যে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দেখা দেবে রাষ্ট্রের মধ্যে।
সেটা ফলে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠবে। সেই কারণেও তারা এই জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকার করে নেন না। পঞ্চমত, এই মতবাদের যারা প্রবক্তা, যারা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকার করে নিতে চান না, তারা বলছেন যে যে ভৌগোলিক দিক দিয়ে যে খনিজ সম্পদ সব জায়গায় তো থাকে না। স্বাভাবিকভাবে যদি মনে করো এক জাতি নিয়ে এক রাষ্ট্র গঠিত হলো, সেখানে দেখা গেল অনেক সম্পদ নেই, তখন তাকে অবশ্যই ওই অন্য জাতির কাছে হাত পাততে হবে, অন্য রাষ্ট্রের অধীনত হয়ে যেতে হবে। সেই কারণেও তারা কিন্তু এটাকে স্বীকার করে নেন না। তাছাড়া তারা বলেন এমন অনেক রাষ্ট্র আছে যেখানে একাধিক জাতি এমনভাবে মিশে গিয়েছে যে তাদের সত্যি কথা বলতে কি পৃথক করা যায় না। সেক্ষেত্রেও কিন্তু এই আত্মনিয়ন্ত্রণের অধিকারকে মেনে নেওয়া যায় না। সর্বোপরি অনেকে বলেন যেমন অনেক রাষ্ট্র আছে যেখানে বহু জাতি বাস করে, যেমন সুইজারল্যান্ড, সেখানে বহু জাতি বাস করে, বহুজাতি ভিত্তিক দেশ, কিন্তু বহুজাতি ভিত্তিক দেশে তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। সুতরাং যে এক জাতি এক রাষ্ট্র গঠন করতে হবে এর কোনো অর্থ নেই। এইভাবে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে এবং বিপক্ষে যুক্তি দেখানো হয়েছে। তবে কথা আমরা বলতে পারি যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার হয়তো যদি দেশের মধ্যে আমরা বিচার করি, যদি স্বদেশীয় জাতির মধ্যে যদি বিভাজন দেখি, তাহলে সেটা স্বীকার করা যায় না। কিন্তু কোনো বৈদেশিক জাতি যদি এসে আমাদের ওপরে কোনো অধীনতা চাপিয়ে দেয়, তাহলে নিঃসন্দেহে তাকে বিতাড়িত করে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে মেনে নিতেই হবে। আমার কথা বোঝার চেষ্টা করো। একটা দেশের অভ্যন্তরস্থ একাধিক জাতি মিলে যদি রাষ্ট্র গঠন করে কোনো অসুবিধে নেই, কিন্তু কোনো বৈদেশিক জাতি যদি এসে তাদের ওপরে আধিপত্য চাপিয়ে দেয়, তখন সেই বৈদেশিক জাতিকে সরিয়ে দিয়ে ওই দেশের জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের অবশ্যই দাবিকে স্বীকার করে নেওয়া যায়। সুতরাং আমরা দেখলাম যে আত্মনিয়ন্ত্রণের অধিকার যদি বৈদেশিক জাতিকে তাড়িয়ে দিয়ে নিজেদের দেশের জাতির সংস্কৃতি বা সম্পদ রক্ষার কথা বলা হয়, তাহলে সেটা মেনে নেওয়া যায়। কিন্তু দেশের মধ্যেই যদি একাধিক জাতির মধ্যে এই ধরনের বিভাজন সৃষ্টি করার কথা বলা হয়, সেটাকে কখনোই মেনে নেওয়া যায় না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, এবং তোমাদের কাছ থেকে তো যদি পছন্দ হয় ক্লাস, তাহলে কিছু লাইক, কমেন্ট, শেয়ার আমি আশা করতেই পারি। সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং আমার এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাকে এগিয়ে আসতে সাহায্য করো, যাতে তোমাদের আমি আরও বেশি করে সাহায্য করতে পারি। So that's all. Thank you for watching and listening. So please comment, share and subscribe to my channel. So good night to all of you.